তো আমার চাইল্ডহুড ভীষণই প্যাথেটিক, ভীষণই স্ট্রাগল। আর ক্যান্সার কখনো ছোঁয়াছান্তি হয় না। ওই টাইমগুলো, এই যে বলছি কথাটা, বলতে বলতে এমনি চোখ থেকে জল বেরোয়। এটা মানে কোনো ক্যামেরাকে দেখিয়ে নয় বা ভিডিও করার জন্য নয়, চাইল্ডহুড স্টোরি বলতে গেলে তখনই আমার পুরো জিনিসটা এগুলোই মনে পড়ে। কখনো কেউ নিজের খারাপ জিনিস রাখে না সোশ্যাল মিডিয়ায়। কেউ কখনো রাখবে সোশ্যাল মিডিয়ায় যে আজকে আমার বাড়িতে ঝগড়া হয়েছে, বা আজকে আমার বাড়িতে এই ঝামেলা হচ্ছে, মামি এত মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়েছে? কেউ এগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে না। মানুষ শুধু নিজের হ্যাপি মুমেন্টসগুলো রাখে, এবং সেগুলো দেখে অনেক মানুষ নিজেদের লাইফকে জাজ করে যে ও এত ভালো রয়েছে, আমি কেমন রয়েছি। বাট সোশ্যাল মিডিয়া বলতে গেলে পুরোটাই ফেক হয়। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা মেনলি হতে চলেছে, আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক এটা এরকম স্টোরি দিয়েছিলাম যে নেক্সট ইউটিউব ভিডিও এনি সাজেশন দি কোয়েশ্চেন মার্ক। তো ওখানে তোমরা অনেকে আমাকে অনেক কিছু সাজেস্ট করেছো, লাইক কেউ লিখেছো স্কিন কেয়ারের উপর ভিডিও বানাতে, কেউ বলেছো আমাকে মেকআপের উপর ভিডিও বানাতে, কেউ লিখেছো কলেজ লাইফের উপর, কেউ লিখেছো চাইল্ডহুড স্টোরিজ আর চাইল্ডহুড অ্যালবাম। তো চাইল্ডহুডের ব্যাপারটা কমন ছিল। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা আজকে ওটা নিয়েই বানাবো, বাট বিফোর দ্যাট আমি একটু ব্রিফলি আমার কলেজ লাইফ নিয়ে বলি। আমার কলেজ লাইফ বলতে গেলে অলমোস্ট 1 year হতে যাচ্ছে কলেজ। আর আমার কলেজে যেতে একদম ভালো লাগে না, বিকজ 1 ঘন্টা জার্নি করে যাও, আবার আসার সময় 1 ঘন্টা জার্নি করে আসো। তো ওটা একটা রিজন যে 2 ঘন্টা করে হয়, তো বিরক্ত লাগে ওটা একটা। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কলেজে গিয়ে, মেবি ওটা বলবো আমারই প্রবলেম, জানি না কেন এটা আমার হয়। কলেজে আমার পাশে কেউ এসে যদি বসে, আমি আগেই বলেছি এই ভিডিওটা যদি কলেজে কেউ দেখে আমার, সে হয়তো এই ভিডিওটা দেখার পর আমার পাশে এসে আর বসবে না। বিকজ আমার সাথে যেটা হয়, কলেজে যদি কেউ আমার পাশে এসে বসে, স্পেশালি ছেলেরা, কোনো ছেলে যদি আমার পাশে এসে বসে, আমি ওটাতে ভীষণ ইরিটেট হই, ভীষণ, আমার ভীষণ অসহ্য লাগে। আনকমফোর্টেবলের থেকেও বড় কথা আমার বিরক্ত লাগে যে কেন, মানে এত তো বেঞ্চ আছে, এত তো মেয়েরা আছে, যাও যা যা ওদের কাছে কি বস, আমার কাছে কেন? মানে এটা বলতে পারো একটা প্রবলেম আমার, যে আমার ভালো লাগে না। বা আমার সাথে যদি যেচে যেচে কথা বলে কেউ, স্পেশালি ছেলেরা, ওটাতে আমি খুব বিরক্ত হই যে কেন আমাকেই, কেন অন্য কেউ তো আছে, অনেকেই তো আছে, তো ওদের সাথে কি কথা বলো। আমার ওটাতে খুব একটা ইরিটেটিং লাগে। স্পেশালি পাশে এসে বসলে তো ভীষণই ইরিটেটিং লাগে। আর যদি বলো মেয়েদের কথা, তো ডিপেন্ড করে মেয়েটা কিরকম, ঠিক আছে? কারণ অনেক সময় হয় অনেক ছাপড়ি টাইপের মেয়ে হয় না, চিল্লে চিল্লে কথা বলে, কোনো ম্যানার্স নেই, মাঝে মাঝে হয়তো ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো ওই টাইপের মেয়েদের পাশে বসতে, বা তারা যদি আমার পাশে এসে বসে, ওটা আমি খুব বিরক্ত বা আনকমফোর্টেবল বলতে পারো ফিল করি। অনেক সময় তো আমি বেঞ্চ থেকে উঠে যাই, মানে আমার বিরক্ত লাগে, ভালো লাগে না ওটা। আর যদি বলো হ্যাঁ একটু ভদ্রসভ্য, পোলাইট, পড়াশোনা করে, বোঝদার বা আমার মতন টাইপের, তো ঠিক আছে, দ্যাটস ফাইন, ঠিক আছে। বাট টুকটাক, মানে বেশি আমার সাথে কেউ যদি কথা বলে না, আমাকে ওটাতে ইরিটেটিং লাগে, এটা সত্যি কথা। মানে আমি খুব এমন একটা মানুষ যে আমি খুব একা থাকতে পছন্দ করি। মানে একা থাকবো, মানে আমি আমার মতন, মানে কেউ আমার সাথে অত বেশি খুবই ওটাতে ইয়ে হয়, মানে প্রবলেম হয় ওটাতে। নেক্সট আমি আসি হচ্ছে আমার চাইল্ডহুডের ব্যাপারটা নিয়ে। তো চাইল্ডহুডের ব্যাপারে, মানে ছোটোবেলার ব্যাপারে যদি আমি বলি, আমার ছোটোবেলাটা বাকি আর 5টা বাচ্চাদের মতন হয়তো খুব একটা ভালো যায়নি, খুব একটা এনজয়েবল ছিল না। when I was 4 or 5 years old, এটা প্রায় 2009 or 10 এর কথা, 2009-10 এর কথা। তো অ্যাট দ্যাট টাইম তোমার হঠাৎ জানতে পারি, মানে এরকম রিপোর্টস করানো হয়, তো আমার বাবার ক্যান্সার ধরা পড়ে আর কি। তো ওটা তখন ওইটুকু ছোটো বয়সে অতটা বুঝতে পারিনি যে ক্যান্সার কি, বা এটা একটা মানে এই এই জিনিসটা হলে হয়তো মানুষ মারাও যেতে পারে, এতটা আইডিয়া ছিল না। বাট যখন দেখতাম মাকে, যে মা বাবার জন্য এত কিছু করতো, এত স্ট্রাগল ছোটোবেলায় দেখেছি, যখন এত, মানে তখন হয়তো আমি ক্লাস 1-2-তে পড়ি, এত কিছু তখন আমরা সাফার করি, বাবার এরকম ক্যান্সার হয়। তারপর যাই হোক ট্রিটমেন্ট হয়েছিল। তো আফটার 4-5 years প্রায় বাবা ঠিক হয়ে যায়, তখন ডক্টরসরা কেমোরে দেওয়ার পর ওনারা বলেন যে এখন পেশেন্ট ঠিক আছে, এখন নর্মাল, যেরকম আমরা নর্মাল মানুষরা যেরকম লাইফ লিড করি ওরকমই লাইফ লিড করতে পারবে, কোনো প্রবলেমস নেই। কিছুদিন চেক আপ ছিল, অ্যান্ড দেন তারপর ওরকম কোনো চেক আপ ফেক আপ কিছুই ছিল না ওইসব।
একদম নর্মাল মানুষের মতন। তো ডক্টর বলেছিল এরকম যে পেশেন্ট এরপর 5-7 বছর ইজিলি নর্মালি লাইফ লিড করতে পারবে, অসুবিধা নেই। বাট সেকেন্ড টাইম যখন এটা হবে, বিকজ ক্যান্সার তো কিউরেবল নয়, মানে কেমো দিয়ে যতদিন পেশেন্টকে ভালো রাখা যায়। 2012 সালে তোমার দুর্গাপুজোর আগে বাবা একদম ঠিকঠাক হয়ে যায়। তারপর আমরাও একটু আস্তে আস্তে এবার ভালোর দিকে যেতে লাগি। তো এরকম সব কিছু ভালোই চলছে 5-7টা বছর আমাদের ভালোভাবে কেটেও যায়। বাবার কোনো মানে একটা নর্মাল মানুষের হয় না কোনো রোগ, মানে জ্বর সর্দি কাশি তো হয়, তো বাবার ওইটাও হতো না। মানে এতই ওই কেমোরের অ্যাকশন, কেমোথেরাপি থেরাপির এতই অ্যাকশন, রেডিয়েশন থেরাপির, যে ওরকম কিচ্ছু হতো না আর। মানে কোনো ওষুধ ফষুধ বাবা কিছু, হ্যাঁ খেত শুধু ওষুধ, বিপির ওষুধ ওসব কিছু খেত। আর সেরকম ক্যান্সার রিলেটেড কোনো ওষুধ কিছু খেতে লাগতো না, কোনো জ্বর ফরও কিছু হতো না। তো এরকম ভালোই আমাদের বলতে গেলে 10টা বছর গেছে। তো 10 বছর পর গিয়ে 2020 কোভিড প্যান্ডামিকের সময়, কোভিড তখন লকডাউন অলরেডি স্টার্ট হয়ে তোমার কি বলবো মানে মিডল অফ 2020, ওই বছর 2020 সালের মাঝখানের দিকে বাবা এরকম বলতো দাঁতে ব্যথা দাঁতে ব্যথা হলে কি হয়, মানুষ খুব স্বাভাবিক যে মানুষ ডেন্টিস্টের কাছেই যাবে। তো এরকম ডেন্টিস্টের কাছে যায়, মানে ডাক্তার দেখায়, তো দাঁতে কোনো প্রবলেম ছিল না। তো এরকম করতে 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 লাস্টে যখন বায়োপসি রিপোর্ট হয়, তো তখন ওখানে ধরা পড়ে যে এরকম ওনার ক্যান্সার হয়েছে। তখন ওরাল ক্যান্সার হয়েছিল মুখে। তো ওটা শুনে আবার সে একই জিনিস আবার 10 বছর আগে যেরকম হয়েছিল, 10 বছর আগে হয়েছিল বুকে, সেখান থেকে সেটা গলার দিকে ছড়িয়ে অনেক কিছু অপারেশন হয়েছিল, তখন ঠিক হয়ে গেছিল পুরো। তো তখনও কিন্তু ডক্টর বলেছিল যে এটা নেক্সট টাইম কিন্তু হতে পারে, আর যখন নেক্সট টাইম হবে তখন কিন্তু পেশেন্টকে বাঁচানো 4টে কথা নয়। মুখের একদম এরকম একটা গাল না, যখন উনি মারা যায়, মানুষের একটা গাল থাকে, তো ওটা কোনো গাল ছিল না, পুরো মানে এপার ওপার পুরো দেখা যাচ্ছে, মানে ভেতরে বাইরে পুরোটা ভিজিবল। খুবই মানে সিচুয়েশনটা, মানে এখন বললেও আমার হয়তো কান্না পেয়ে যাচ্ছে জিনিসটা। তো রিপোর্ট হয়, তারপর দুর্গাপুজোর সময় 2020 সালে দুর্গাপুজোর সময়, তখন ট্রেন ফ্রেন্ড সবই বন্ধ, লকডাউন সিচুয়েশন, বাট কিছুটা হয়তো খুলেছে লকডাউন তখন। তারপর বাবা এরকম আবার হসপিটাল অ্যাডমিট হয়। ডক্টররা মিটিংয়ের পর মাকে জানায় যে এরকম পেশেন্টের হাতে আর অনলি 6 মান্থস রয়েছে, মাত্র 6টা মাস। তো ওটা শুনে আমার মা আমাকে বাড়িতে এসে তো বলেনি যে এরকম বাবাকে টাইম দিয়ে দিয়েছে, এসব কিছু আমাকে আমার মা বলেনি। আমাকে প্রায় অনেকদিন পর আমাকে একদিন মা খুব কাঁদছিল, তো আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে কি হয়েছে। তখন বলছে, কাঁদে কাঁদে বলে ফেলেছে যে এরকম 6 মান্থস টাইম আছে বাবার কাছে। তো বাবা তখন হসপিটালে রেডিয়েশন থেরাপি চলছিল। তো ডক্টর বলে দিয়েছিল যে এরকম রেডিয়েশন থেরাপি করে কিন্তু কোনো লাভ হবে না, মানে ওটা জাস্ট পেশেন্টকে কিছুদিনের জন্য রিলিফ দেওয়া, বাট ইটস নট এনি ট্রিটমেন্ট, মানে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না সেকেন্ডবারের সময়, ওটা জাস্ট রিলিফ দেওয়ার জন্য। মানে এত অস্বাভাবিক পেইন হতো এখানে যে মানুষটা ওই যে 6টা মাস যে ছিল, 6টা মাস কোনো কিছু খেতে পারেনি, কিচ্ছু না, শুধু লিকুইড। আর সেই 6টা মাসের আগে যখন দাঁতে ব্যথা করতো, তখন থেকেই বাবা মানে কোনো শক্ত জিনিস খেতে পারতো না, সবসময় সেদ্ধ ভাত, ওই হয় না প্রেশারে ফেনা ভাত যেটাকে বলে, ওইসব মা করে দিত, বাবা ওটাই খেত। তখন তাও খেতে পারতো, বাট ডক্টর দেখানোর পর হসপিটালে অ্যাডমিট হওয়ার পর থেকে আর কোনো কিছুই বলতে গেলে খেতে পারতো না। তখন শুধু লিকুইডের উপরেই ছিল। তারপর এরকম প্রায় 40 ডেজ মতন বাবা হসপিটালে ভর্তি ছিল। তারপর যখন বাড়ি ফেরে, বাবাকে এটা বলা হয়নি যে বাবার এরকম কি বলে ওটাকে, মানে 6 মান্থসের টাইম দিয়েছে, এটা বাবাকে বলা হয়নি। বাবাকে বলা হয়েছিল যে ডক্টর বলে যায় 6 মান্থস পর তুমি একদম ঠিক হয়ে যাবে, বিকজ পেশেন্টকে তো ওরকম বলা যায় না যে তোমার কাছে 6টা মাস আছে, বিকজ ওটা জানতে পারলে হয়তো পেশেন্ট যে কটা দিন বাঁচবে সেটাও বাঁচতে পারবে না। তো বাবা যখন আসে বাড়িতে, তখন আমার মনে আছে তখন ডিসেম্বরের 12-13 তারিখ 2020 সালে বাবা বাড়ি আসে। তো আমার বাবা খুব হেলদি ছিল, ঠিক আছে, প্রায় ওয়েট মানে ভীষণই হেলদি, 95
কেজি ছিল, এরকম 95 কেজি। সেখান থেকে বাবা একদম হয় না রোগা, একদম মানে একদম 40-50 কেজি ওরকম হয়ে গেছিলো ওই 6 মাসের মধ্যে। মানে মানে রেডিয়েশন থেরাপির পর যখন বাড়ি এসেছিল, তার আগের থেকে যখন ওই যে দাঁতে ব্যথা করতো, তখন থেকে আহ, ওই সময়ের মধ্যে অনেকটা রোগা হয়ে গেছিলো। তো বাড়িতে এসছে, আবার খুব কালো হয়ে গেছিলো রেডিয়েশন দেওয়ার জন্য পুরো। তো যাই হোক বাড়ি আসলো, তারপর আমরা রোজ না ঠিক করে খেতে পারতাম না, কারণ আমার বাবা হয়তো হরলিক্স খাচ্ছে বা মানে একদম লিকুইডই, মানে একটা মিষ্টি বাদ্য আমসত্ত্ব, আমার মনে আছে আমসত্ত্ব। একদিন আমি আমসত্ত্ব খাচ্ছিলাম, তো আমার বাবা খুব আমসত্ত্ব খেতে বাসতেন। তো আমি বাবাকে বলেছিলাম তুমি আমসত্ত্ব খাবে, তো তখন বলছে যে আমি তো খেতে পারবো না আমসত্ত্ব, আমার আমার লাগবে। তো আমি তো একটুখানি ছিঁড়ে আমি দিয়েছিলাম, ওইটুকু খেতে পারিনি। আমার মনে আছে নিউ ইয়ারের সময়, নিউ নিউ ইয়ারের সময় আমার মনে আছে, নিউ ইয়ার না, আই থিঙ্ক ক্রিসমাসের সময় আমি খুব কেক খেতে যত ভালোবাসি। তো আমাদের নিচেই কেকের শপ আছে, তো আমি কেক নিয়ে এসেছিলাম বাবার জন্য। সরি, বাবাই কিনে নিয়ে এসেছিল, বাবাকে বলেছিলাম, বাবা ওই অবস্থায় গেছিলো নিচে গিয়ে নেবে, তখন হাঁটতে চলতে পারতো, তখন গিয়ে কেক এনেছিল আমার জন্য। কেকের যে ক্রিমটা থাকে না, ওইটুকু উনি যে খাবে ওই ওই শক্তিটা ছিল না। তো এরকম খুব ডিফিকাল্ট টাফ, মানে লোকে হয়তো ভাবে আমাদের ফটোজ দেখে বা সোশ্যাল মিডিয়াতে আমরা যা রাখি বা না রাখি, ও সমস্ত দেখে বা আমাদের বাইরেটা দেখে অনেকে ভাবে যে ওরা তো খুব ভালো আছে বা কিছু। বাট মানুষের লাইফে মানুষ সোশ্যাল মিডিয়াতে ওইগুলোই রাখে যেগুলো ওরা মনে করে যে হ্যাঁ আমাদের ভালো জিনিসগুলো আমরা রাখবো। সোশ্যাল মিডিয়ায় মানুষ সবসময় নিজেদের ভালো জিনিস রাখে, কখনো কেউ নিজের খারাপ জিনিস রাখে না সোশ্যাল মিডিয়ায়। কেউ কখনো রাখবে সোশ্যাল মিডিয়ায় যে আজকে আমার বাড়িতে ঝগড়া হয়েছে, বা আজকে আমার বাড়িতে এই ঝামেলা হচ্ছে, মামি এত মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়েছে, কেউ এগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে না। মানুষ শুধু নিজের হ্যাপি মোমেন্টসগুলো রাখে, এবং সেগুলো দেখে অনেক মানুষ নিজেদের লাইফকে জাজ করে যে ও এত ভালো রয়েছে, আমি কেমন রয়েছি। বাট সোশ্যাল মিডিয়া বলতে গেলে পুরোটাই ফেক হয়, মানে আমরা যতটুকু দেখাই লোকে ততটুকুই দেখে, লোকে তার ব্যাক স্টোরি কখনো জানতে পারে না বা জানার চেষ্টাও করে না। সেটা দেখেই আমরা সবাইকে জাজ করি, সবাই করি, আমিও হয়তো করি। অনেক অনেক স্ট্রাগল গেছে 6টা মাস, যখন বাবা এসছে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত খুবই টাফ একটা সিচুয়েশন গেছিলো। এরকমও লাস্টের দিকে হয়েছিল বাবা মারা যাওয়ার, মানে ডক্টর যে 6 মান্থস টাইম দিয়েছিল, বাবা একদমই 6 মান্থসই সার্ভাইভ করতে পেরেছিল, ঠিক 6 মাস পরে উনি মারা যায়। তো আমি আমার লাইফে আমার বাবার থেকে বেশি মানে কোনো এত সাহসী আমি সত্যি আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি, মানে ওনার মতন এত সাহসী। মানে ওই অবস্থাতেও, তখন ওই টাইমে 2020-21 সালে, তখন তো আমি নিজেও আমিও খুব হেলদি ছিলাম। আমার তখন 70 কেজি ছিল, আমার মনে হয় 70-69 এরকম আমার ওয়েট ছিল। আমিও খুব খেতে ভালোবাসতাম, তো বাইরের খাবার খুব খেতে পছন্দ করতাম। এবার বাবার এরকম হওয়াতে মানে মানে কষ্ট হতো যে বাবা খেতে পারবে না, আমি খাবো। বাট তাও তখন আরও ছোট ছিলাম, তখন আমার মনে আছে আমি তখন সবে মাধ্যমিক দিয়েছি, মানে মাধ্যমিক তো আমাদের সময় হয়নি কোভিডে, মানে ক্লাস 10টা শেষ হয়েছে, 11-এ উঠবো, মানে 11-এ তখন উঠিনি। তো তখন এক এক সময় বাবাকে বলতাম যে এনে দাও আমাকে বাইরের খাবার, আমি ফ্রাইড রাইস খাবো, চিলি চিকেন খাবো, বিরিয়ানি খাবো। তো বাবা স্টিল মানে উনি বুঝতে দিত না যে ওনার যে কষ্ট হচ্ছে, উনি খেতে পারছেন না। আমার বাবাও খুব বাইরের খাবার ফাস্ট ফুড খেতে পছন্দ করতো, পরোটা খেতে, লুচি খেতে খুব পছন্দ করতো। তো বাবা স্টিল তাও রেস্টুরেন্টে ফোন করে এরকম মায়ের জন্য আমার জন্য মাঝে মাঝে অর্ডার দিত, আমরা খেতাম। বাবা খুব কষ্ট পেত, বাবা আমাদের বলতো যে দেখবি আমি যখন ঠিক হয়ে যাব না, তখন আমি তোদের সামনে খাবো, তখন দেখবি। বাট উনি তো জানতো না যে উনি আর 6 মাস পর হয়তো আর এই পৃথিবীতেই থাকবে না। যাই হোক, তখন ওই টাইমগুলো, এই যে বলছি কথাটা, বলতে বলতে এমনি চোখ থেকে জল বেরোয়। এটা মানে কোনো ক্যামেরাকে দেখিয়ে নয় বা কিছু, বা ভিডিও করার জন্য নয়, চাইল্ডহুড স্টোরি বলতে গেলে তখনই আমার
পুরো জিনিসটা এগুলোই মনে পড়ে। তো তখন ওই টাইমটা মা আর আমি ভীষণ স্ট্রাগল করি, ভীষণ মানে অনেক অনেক কথা বলেছিল আমার মায়ের ব্যাপারে। আমার মা এত কিছু করার পরেও আমার মাকে অনেকে সবাই ব্লেম করে যে হাজব্যান্ডকে ঠিক করে দেখে না, বা হয়তো আমার মায়ের জন্য আমার বাবার ক্যান্সার হয়েছে, এরকমও অনেক কমেন্টস আমরা শুনেছিলাম অনেক লোকজনের, বিশেষ করে রিলেটিভসদেরই মধ্যে। এরকমও অনেকে বলেছিল যে আমার মা নাকি ক্যান্সার করে দিয়েছে, যেটা ইললজিক্যাল ব্যাপার, পসিবল না ওটা কখনো। আর ক্যান্সার কখনো ছোঁয়াছান্তি হয় না। অনেকে হয় কি ক্যান্সার পেশেন্টকে দেখলে দূরে দূরে বসে, ওর জিনিসটা ইয়ে করে না, খায় না, বা এটা হয় না ওরকম। বাট লোকে এটা ভুলে যায়, অনেক এডুকেটেড মানুষরাই করে এই সমস্ত জিনিস, লোকে এটা ভুলে যায় যে ক্যান্সার কিন্তু কোনো ছোঁয়াছাই রোগ নয়। ক্যান্সার কখনো ছুলে তোমাকে বা তোমার খাবার খেলে বা তোমার জামা প্যান্ট করলে ক্যান্সার হয়ে যাবে, এটা একদমই নয়। ক্যান্সার কোনো ছোঁয়াছাই রোগ নয়। এপ্রিলের 29th এপ্রিল উনি মারা যান। তো যেদিনকে মারা যান, আর প্রত্যেক দিন আমার মা কি করতো, মানে ভোরের দিকে উঠে, মানে 3-4টার দিকে আমার মা সবসময় বাবার ঘরে গিয়ে চেক করতো, মানে বাবার কিছু লাগলে মা যেত। কিন্তু 29th এপ্রিল এমন একটা ডেট যেদিনকে আমার মা আর আমি দুজনেই, আমরা মানে রাত্রিবেলা 1টার সময় বাবার ঘরে গেছিলাম, গিয়ে দেখে এসেছিলাম উনি মানে একটু জল খাইয়ে এসেছিলাম। মানে উনি তো লাস্টের দিকে মানে হাঁটা চলা বন্ধ হয়ে বিছানা থেকে উঠতে পারতো না। তো লাস্ট 29th এপ্রিল এরকম মা আর আমি কি ঘুমালাম সেদিনকে, রাত্রির 1টার পর চেক করার পর যে ঘুমালাম, আমাদের আর 3-4টার সময় ঘুম ভাঙিনি একেবারে। আমার ঘুম ভেঙেছিল পরের দিন ভোর 6টার সময়, 13, তখন 6:13 বাজে। তো আমি তখন মাকে বলছি, মা তুমি বাবার ঘরে গেছিলে? মা বলছে, না বাবু এখনো যাইনি, যাবো, তুই একটু সময় আমি একটু পরে যাবো। তো বলি মা আবার 6:17 সময় মা আবার উঠে যায়। আমার কি মনে আছে আমি উঠে গেছি মায়ের পেছন পেছন। তো যখন রুমটা খুলি বাবার, মানে মানুষ মারা গেলে কি হয়, মানুষ মারা গেলে পড়ে যায়, মানে শুয়ে পড়ে মানুষ, চোখ বন্ধ থাকে বা চোখ খোলা থাকে, মানে শুয়ে পড়ে। বাট আমরা যখন গেটটা খুলি আমরা দেখছি বাবা না পুরো যেরকম একটা মানুষ যেরকম এরকম টাইপের মানুষ দাঁড়িয়ে থাকে, মানে বাবার একটা হাত এরকম সামনে, একটা হাত এরকম পেছনে, তো ওরকমভাবে বাবা দাঁড়িয়ে রয়েছে। আর বুঝতে পারতাম না তো বাবা নিঃশ্বাস নিচ্ছে কি না। তো আমরা বাবার পেটের সাইডটা দেখতাম, পেট নড়লে ভাবতাম যে না নিঃশ্বাস এখনো আছে। এবার আমি দেখছি বাবার মানে পেট নড়ছে না, দ্যাট মিন্স উনি নিঃশ্বাস নিচ্ছে না। তখন আমি বুঝে গেছি যে আমার বাবা নেই। মাও বুঝতে পেরেছিল, কিন্তু মা আমাকে বলছে না, আমি মাকে বলছিলাম। আমরা দুজন এতটা জানি না, ভগবান তখন আলাদাই পাওয়ার দিয়ে দেয়। তখন মা আমাকে বলে, বাবু বাবু বাবার হাতটা ধর, পাটা ধর। আমরা দুজন মিলে বাবাকে এরকম বেডে আর কি শুয়েছিলাম। নিয়ে তারপর আমি বাবার পায়ে এরকম চিমটি কেটে দেখছিলাম যে স্কিনটা কোচকোচ্ছে, মানে কোচকাচ্ছে কিনা। তো দেখছি স্কিনটা না আস্তে আস্তে পুরো টাইট হয়ে গেল, পুরো শক্ত, আর কুচকাচ্ছে না, মানে স্কিনটা ইয়ে হচ্ছে না। তো মা তারপর বলছে সবাইকে ফোন কর। আমাকে তার আগে বললো, বাবু যা ফ্রেশ হয়ে নে, দাঁত ফাত ব্রাশ করে। তো আমি ব্রাশ করে মা মানে সব ফ্রেশ হয়ে দেন আমরা সবাইকে ফোন করতে শুরু করলাম। খুবই প্যাথেটিক আমার ছোটোবেলাটা, মানে আমার ছোটোবেলাটা হয়তো বাকি বাচ্চাদের মতন খুব হাসি খুশি যায়নি, কারণ ছোটো থেকে বাবার শরীর খারাপ, প্রথমবার তো ক্যান্সার হয়েছিল, তখন ছোট ছিলাম অনেক, তখন অতটা বুঝিনি। তখনও দেখতাম মাকে যে মা বাবার জন্য কত মন্দির যেত, খালি পায়, ডন্ডি কাটা থেকে সব পড়তো। তবু আমার মায়ের নামে অনেকে অনেক কিছু বলে। তো আমার চাইল্ডহুড ভীষণই প্যাথেটিক, ভীষণই স্ট্রাগল। এখন অনেকটা বলতে পারো ভালো আছে, বাট বাবাকে তো কখনো ভোলা যায় না, সম্ভব না। মায়ের আমার দুজনেরই আমরা প্রত্যেক সময় বাবার কথা মনে পড়ে। বাবাকে কখনো আমরা মানে বাবা মারা যাওয়ার পর থেকে আজকে 3টে বছর হয়ে গেল, এই 3 বছর আমরা কখনো মানে ভুলতে পারিনি বাবার কথা। প্রত্যেকটা দিন মনে পড়ে, প্রত্যেকটা দিন, কোনো এমন একটা দিন যায় না যে মনে পড়েনি, প্রত্যেকটা দিন মনে পড়ে। তো আমার চাইল্ডহুডের স্টোরি ভীষণই প্যাথেটিক। আর যদি ছোটোবেলার কোনো ফটো থাকে আমার, তো আমি সেটা স্ক্রিনে অ্যাড করে দেবো।
মায়ের সাথে আমার কোনো যদি ছোটোবেলার ফটো থাকে, যদি আমি যেগুলো যদি হাতের কাছে পাই আমি এখানে অ্যাড করে দেবো। তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা, আই নো একটু প্যাথেটিক টাইপের জিনিসটা হয়ে গেল, একটু ইমোশনাল হয়ে গেল ভিডিওটা। আমি কখনো চাইবো না যে শত্রুরও ক্যান্সার হোক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেকটা লম্বা হয়ে গেল ভিডিওটা। তো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওতে বা কিছু, তো কমেন্ট করো, লাইক দিও। আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।